প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের ডায়রিয়ার সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার কবির হোসেন 1970 সালের জানুয়ারিতে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিসিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আরপি মেডিকেল এর শিশু বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। যেটি আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে শিশুদের ডায়রিয়া। তো বড়দের ডায়রিয়া এবং শিশুদের ডায়রিয়া দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটি আগে জানতে চাইব। বড়দের ডায়রিয়া যেটা হয় সেটা হলো বড়দের ডায়রিয়া আনকমন, কিন্তু ছোটদের ডায়রিয়া সাধারণত কমন। বড়দের ডায়রিয়া বড়দের যে প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কিন্তু শিশুদের প্রতিরোধ ক্ষমতা গাটে অনেক কম। আর শিশুরা না বুঝে অনেক জিনিস মুখে দিয়ে দেয়, ক্ষতিকর প্রভাবটা শিশুদের বেশি পড়ছে। শিশু না বুঝে অনেক জিনিস মুখে দিয়ে দেয়, যেটা বড়দের আমরা করি না। আমরা বড়রা সাধারণত বুঝে দেখে শুনে অনেক সময় খাই, কিন্তু শিশুরা সেটা বুঝে খায় না, যার জন্য শিশুদের গাটের প্রবলেম বা পেটের সমস্যাটা বড়দের তুলনায় একটু বেশি থাকে। আচ্ছা, তো আপনাদের কাছে যখন ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে শিশুদের নিয়ে যখন বাবা মায়েরা আসছেন, তাদের প্রধান অভিযোগটা কি থাকে বা কি সমস্যাটা নিয়ে আসছে? প্রথম, আমার বাচ্চা পায়খানা অনবরত করছে, পায়খানা বন্ধ হচ্ছে না। আজকের 3 দিন বা 2 দিন শুধু পানি আর মলে যাচ্ছে, পায়খানার কোনো বন্ধ হচ্ছে না। আচ্ছা, তাই তার সাথে অনেক বাচ্চারা বমি নিয়ে আসে, আবার জ্বর নিয়েও আসতে পারে সাথে। ডায়রিয়ার সাথে বমি ইনভেরিয়েবল, সাথে জ্বরও থাকতে পারে। কতদিন ধরে এটি মানে চলে? আমাদের কাছে সাধারণত প্রথম দিনই চলে আসে। কারণ যখন একটা শিশুর ডায়রিয়া শুরু হয় তখন মা বাবা বা আশেপাশের লোক খুব আতঙ্কিত হয়ে যায় যে আমার বাচ্চা বোধহয় খুব। আর আমরা সবাই জানি যে ডায়রিয়া এবং ভমিটিং শরীরের পানি শূন্যতা তৈরি করে শরীরকে খুব খুব দ্রুত নিস্তেজ করে ফেলে। এজন্য বাবা মাও খুব উদ্বিগ্ন থাকে এবং তারা খুব তাড়াতাড়ি নিয়ে আসে। প্রথম ডায়রিয়া সাধারণত প্রথম দিন অথবা দ্বিতীয় দিনেই আমরা রোগী বেশি পাই। আচ্ছা, কি পরামর্শ থাকে প্রাথমিকভাবে আপনাদের? আমাদের পরামর্শ ডায়রিয়ার জন্য বাবা মার প্রাথমিকভাবে অ্যাসুরেন্স করে আমি মনে করি ডায়রিয়াতে প্রথম কাজ বাবা মাকে, যে আপনার বাচ্চার, কারণ সব প্রতিষ্ঠানে বা সব জায়গায় বা সব হাসপাতালে এটা পরীক্ষা করার উপায় নাই যে ডায়রিয়াটা স্টুলে ভাইরাল না ব্যাকটেরিয়াল। স্টুল কালচারে আমাদের সব জায়গায় ব্যবস্থা নেই। প্রাথমিকভাবে আমাদের কালার, হিস্ট্রি, পায়খানার স্মেল, মলের, এগুলো দেখেই আমাদের ধারণা করতে হবে বাচ্চাটার কী ধরনের ডায়রিয়া, এবং ওটা দেখেই আমরা বাবা মাকে অ্যাসিওর করব যে আপনার বাচ্চার এই ডায়রিয়া বা আপনার বাচ্চা পাতলা পায়খানা হচ্ছে, আপনি স্যালাইনি খাওয়াবেন এবং একটু অপেক্ষা করবেন। কাউন্সিলিং আমি মনে করি ডায়রিয়াতে এবং বাবা মার জন্য খুব ভালো একটা চিকিৎসা। আর তার সাথে যদি বমি থাকে তাহলে বমির জন্য কিছু ওষুধ দিব। জ্বর থাকলে ইনভেস্টিগেশনের দরকার পড়ে কখন আপনাদের, বা পরীক্ষা নিরীক্ষার দরকার পড়ে কখন? ডায়রিয়াতে ইউজুয়ালি আপনি জানেন হয়তো বা ডায়রিয়া 7 ডেজ থাকলে সেটা নর্মালি ডায়রিয়া, অ্যাকুট ডায়রিয়া 7 ডেজ থাকে। মোর দ্যান 7 ডেজ সেটা আমরা বলি, বা মোর দ্যান 14 ডেজ সেটা বলি আমরা ক্রনিক ডায়রিয়া। ক্রনিক ডায়রিয়া হলে তখন আমরা পায়খানা পরীক্ষা নিরীক্ষা। অ্যাকুট ডায়রিয়া সাধারণত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। আপনার ক্লাসিফাইড অনুযায়ী যদি ডায়রিয়া মোর দ্যান 10 ডেজ আর 14 ডেজ 14 দিন বা 10 দিনের বেশি হয় তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষার দিকে যাব। আদারওয়াইজ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে খাবার দাবারে একটা বিধি নিষেধ বা নিষেধাজ্ঞা চলে আসে। সেক্ষেত্রে আসলে কি মনে হয় যে আসলে সাধারণ বা স্বাভাবিক খাবার দাবার কি তাদের জন্য খাওয়ানো যায় নাকি অন্য কোনো? এটা একটা ভালো প্রশ্ন করছেন। 6 মাসের আগে অথবা 1 বছর আগে যদি ডায়রিয়া হয়, তাই গাটের ল্যাকটোজ যে একটা এনজাইম আছে ল্যাকটেজ, সেটা হজম করতে পারে না গাট।
তার জন্য আমরা ল্যাকটোজ কন্টেনিং যে ডায়েটগুলো বাচ্চারা খেতে চায় মানে যেগুলো আছে সেগুলো সাধারণত ম্যাল ডাইজেস্ট হয়ে পায়খানাতে বেড়ে যায় এবং ডায়রিয়াকে অ্যাগ্রিভেট করে। আমরা বলি হাইপার অসমোলারিটি যেগুলো আছে, হাইপার অসমোলার মানে পায়খানাটা বেয়ে যায়। এই জন্য খাওয়ার ব্যাপারে আমাদেরকে কিছু সচেতন থাকতে হবে। অনেকে না জেনেই কিছু স্যালাইন পুশ করতে যায়, যেটা আসলে দরকার নেই। না জেনেই কিছু ওষুধ খাওয়াই দেয়, যেগুলো আসলে প্রয়োজন নেই। হ্যাঁ, এগুলোকে ডায়রিয়াকে আরও বাড়াইয়ে দেয়। ঠিক আছে, এগুলো থেকে আমাদেরকে একটু সচেতন হতে হবে। নবজাতকের ক্ষেত্রে আমি একটু বলবো যে যারা বা বুকের দুধ খাচ্ছে যেসব বাচ্চারা, তাদের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো? তাদের বুকের দুধ বন্ধ করা যাবে না, বুকের দুধ চলবে। অনেকে ভুল ধারণা দিয়ে মানুষকে প্রভাবিত করে যে মার বুকে হয়তো সমস্যা, এই জন্য বাচ্চার ডায়রিয়া হয়েছে। গ্রামে, শহরে না, গ্রামে একটা এরকম কুসংস্কার আছে যে মার বুকে সমস্যা, বাতাস লাগছে, এরকম কিছু কথাবার্তা আমরা প্র্যাকটিসে শুনি আর কি মাদের কাছ থেকে। তখন আমাদের আসলেই খুব খারাপ লাগে, বুকের দুধের উপরে একটা অত্যাচার। তখন আমরা বলি না, অবশ্যই মানে বুকের দুধ চালিয়ে যেতে হবে। বুকের দুধের কোনো বিকল্প নাই, বুকের দুধ বন্ধ করা যায়। ডায়রিয়ার মেইন থিং সেটা হলো আপনাকে ডিহাইড্রেশনটা কভার করতে হবে, এবং ডিহাইড্রেশনটা অ্যাসেস করার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। সাম কিছু লক্ষণ তো রয়েছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতার, যেমন প্রাথমিক পর্যায়ে বাবা মায়েরা কোনো লক্ষণ দেখে কি বুঝতে পারবেন, সেরকম কোনো পরামর্শ কি আপনারা দিয়ে থাকেন কিনা? বাবা মাকে দেখতে হবে। বাবা মার জন্য যেটা অ্যালার্মিং বা যেটা ধারণা করা সেটা হলো বাচ্চার পেশাবটা খেয়াল করতে হবে, যে তার 12 ঘন্টা বা 14 ঘন্টা পেশাব, 24 ঘন্টার মধ্যে পেশাবটা তার হচ্ছে কিনা। আর যেটা করতে পারে সেটা আদার সাইন, বাবা মা তো ডাক্তারদের মতো এরকম বুঝবে না, আসলে বাবা মা ওইটাই খেয়াল করার বাবা মার একটা রেসেস, তার বাচ্চা পেশাব করলো কিনা। আর পেশাবটা কিন্তু ইউরিনের ভলিউমটা কিন্তু একটা ফ্যাক্টর ডায়রিয়ার জন্য, ওটাই বাবা মার জন্য অ্যালার্মিং। আর ডিহাইড্রেশন সাইন সে ভালো, শাঙ্কে নাই, ডিহাইড্রেশন, জিপ, ডিহাইড্রেট টাং, এগুলো সে বুঝবে না। স্কিন, এগুলো বাবা মাদের জন্য তখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে আসতে হবে, ভালো। আচ্ছা, তো আপনাদের কাছে যখন চলে আসে এই জাতীয় সিভিয়ার ডায়রিয়া নিয়ে, তখন আপনারা কি করেন? সিভিয়ার ডায়রিয়া আমরা তখনই বলবো যখন ডায়রিয়ার সাথে বমি থাকবে। আচ্ছা, তখন আমরা তাকে আইভি চ্যানেলে, আমরা যেটা আমরা বাজারে পাওয়া যায় ডায়রিয়ার স্যালাইন, যেটা ডায়াসল, অটোকলোরাইড, এরকম বাজারে নামে পাওয়া যায়, সেগুলো আমরা পুশ করব আপ টু তার ডিহাইড্রেশনটা কভার হওয়ার জন্য এবং বমি কভার হওয়ার জন্য। বমি যখন বন্ধ হবে, ডিহাইড্রেশনটা সাবসাইড করবে, তখন আমরা স্যালাইনটাকে অফ করে দিয়ে আমরা তার ওরাল রিহাইড্রেশন স্যালাইনে চলে যেতে পারবো। আচ্ছা, অনেক সময় কিন্তু দেখি যে সাধারণ ডায়রিয়াতেও বাবা মায়ের অনেক সময় অধৈর্য হয়ে যান এবং বলেন যে শিশু ডায়রিয়া তো কমছে না, সেক্ষেত্রে তাদেরকে তখন আশ্বস্ত করেন কিভাবে? আসলে আমাদের দেশে একটা মিসকনসেপশন আছে, ডায়রিয়ার যে ডেফিনিশন, সংজ্ঞাটা, সেটা অনেকেই জানে না। আসলে ডায়রিয়ার সংজ্ঞায় আছে মোর দ্যান 200 ml পার 24 আওয়ার্স, মোর দেন 3 পার, মানে 24 ঘন্টায় 3 বার 200 ml বেশি পায়খানা হতে হবে। আচ্ছা, তাইলে আমরা সেটাকে ডায়রিয়ার। এখন অনেকে দেখছে 50 ml 50 ml পায়খানা করছে, অথবা 3 বার করে না, 2 বার করছে, 1 বার করছে, সেটাকে আমরা ডায়রিয়াতে ডেফিনিশনের মধ্যে ফেলাবো না। আসলে ডায়রিয়া আগে জানতে হবে এই ডায়রিয়া কাকে বলে। অনেকে এটাকে ম্যালডাইজেশন অথবা অন্য সমস্যাটাকে ডায়রিয়া মনে করে চিকিৎসা করে। আসলে ডায়রিয়ার যে ডেফিনিশন সেটাকে আপনাকে আগে মনে করতে হবে। 200 ml বেশি হতে হবে, 3 বার হতে হবে পার ডে, 24 ঘন্টায়, তাইলে আপনি এটাকে ডায়রিয়া হিসেবে ট্রিট করতে পারবেন। আচ্ছা, আর আদারওয়াইজ নট ডায়রিয়া। ওরাল স্যালাইনের সাথে সাথে মেডিকেশনের যে কম্বিনেশনটা, সেটি আপনারা কখন করেন বা কখন দরকার পড়ে কিনা? আচ্ছা, অনেক সময় ডায়রিয়ার সাথে জ্বর অথবা অন্য কমপ্লিকেশন থাকলে আমরা, আর যদি কালচারের ব্যবস্থা থাকে, স্টুল পায়খানা যদি পরীক্ষা করে দেখা যায় তার জীবাণু আছে, তখন আমরা তাকে অ্যান্টিবায়োটিক চয়েস করব। কতদিন ধরে চলতে থাকে সেটা? অ্যান্টিবায়োটিক 3 থেকে 5 দিন। আচ্ছা, শুরুতেই যে অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা প্রবণতা আমরা দেখি, সেটি আসলে কতখানি যৌক্তিক বলে মনে করেন? এবং সেটি কিন্তু দেখা যায় শুরু হয় ঠিকই, তারপর যখন ডায়রিয়াটা কিছুটা কমে যাচ্ছে, অর্ধেক পথেই বন্ধ করে দিচ্ছে। এটাকে আসলে এই করাটার জন্য মানে রেজিস্ট্যান্স, যেটা আমরা বলি ড্রাগ রেজিস্ট্যান্সটা দিন দিন বাড়ছে। আগে লো ডোজ এবং অন্য মানে ডিউরেশন ডোজ, এগুলো মেনটেন না করার জন্য আমাদের যে কমন অ্যান্টিবায়োটিকগুলো, আগে আমরা খুব সিম্পল অ্যান্টিবায়োটিক দিয়েই চিকিৎসা করতাম। আপনি জানেন কট্রামাক্সিজল, অনেক ধরনের ভালো, মানে সেই ড্রাগগুলো এখন নাই, শুধু রেজিস্ট্যান্সের কারণে। এখন আমরা একটু সচেতন না হলে হয়তোবা এখন যে ড্রাগগুলো আছে সেগুলো ভবিষ্যতে আবার বাচ্চাদের জন্য হবে। আপনি জানেন যে বর্তমান যে যে রিসার্চ বা যে চলতেছে, তাতে ড্রাগের কিন্তু ভবিষ্যৎ অ্যান্টিবায়োটিকের একটা রেজিস্ট্যান্সের উপর একটা হুমকি হয়ে যাচ্ছে। আমরা আশা করব যে শুরুতেই যাতে এই চর্চাটা না করা হয়। প্রিভেনশন বা প্রতিরোধের দিকে একটু যাই আমরা, যেটি আসলে বেশি জরুরি শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে ডায়রিয়া প্রতিরোধের জন্য আসলে করণীয় কি? ডায়রিয়া প্রতিরোধ ঘরে প্রাথমিকভাবে মাদেরকে একটু সচেতন হতে হবে।
কারণ বাচ্চাদের নার্সিংটা মেইন মাই করে, এবং বাচ্চাদের খাওয়া তৈরি করার সময় মাদেরকে খেয়াল রাখতে হবে যে হাতটা ধুয়ে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন করে যে খাওয়া তৈরি করবে সেটা যেন পরিষ্কার হাতটা ধুয়ে নেবে, এবং কখনোই কাজের মেয়ে বা যারা জানে না তাদেরকে দিয়ে খাওয়া তৈরি করবে না। যদি তৈরিও করতে চায় তাদেরকে ট্রেন করতে হবে ঘরে, যে তাকে শিখিয়ে দিতে হবে যে তুমি এইভাবে খাওয়াটা এইভাবে তৈরি করবে। এটা করলে আমার মনে হয় সামাজিকভাবে মারা যদি সচেতন হয়, আশেপাশে যদি যারা দাদি নানি অথবা পাড়া প্রতিবেশী যারা আছে ঘরের মধ্যে তারা যদি সচেতন হয়, ডায়রিয়া আমার মনে হয় অনেক অংশেই দূর হয়ে যাবে এবং অনেকেই এই রোগ থেকে মুক্তি পাবে। ডায়রিয়ার ঝুঁকি থেকে কিভাবে মুক্ত রাখা যায়? কারণ দেখা যায় যে অনেক সময় যেটি সিভিয়ার ডায়রিয়া সেদিকে যাতে টার্ন না নেয়, তার জন্য আপনার পরামর্শ কী থাকবে? আসলে ডায়রিয়া যখন হয় তখন একটা জীবাণু তো শরীরে ঢুকে পেটে, যেটা ভাইরাল হোক আর ব্যাকটেরিয়াল, ভাইরাস দিয়ে অনেক সময় ডায়রিয়া হয়, ব্যাকটেরিয়া হোক। এটা প্রিভেনশন করার জন্য, আপনি তো প্রিভেনশনের কথা বলছেন যে কীভাবে প্রতিরোধ করতে পারবো। প্রতিরোধ আমি বললাম যে তার সচেতনতা পারি, আর পরিবেশও একটা, আশেপাশের যে বাচ্চাদেরকে যে খেলনাগুলো দেয় অথবা বাচ্চারা যারা যেগুলো নিয়ে খেলতে যায় অথবা বাহিরের খাওয়াগুলো, এখন ইদানিং আপনি জানেন যে দোকানে অনেক ধরনের ভ্যারাইটি খাওয়া যেগুলো খেয়ে আমাদের আনহাইজিনিক, আমরা বলি এগুলো আনহাইজিনিক। ছোটো ছোটো দোকানে অনেক ধরনের চানাচুর, তারপর দেখবেন আচার, চকলেট, পানিটা বিশুদ্ধ, হ্যাঁ অনেক এগুলো মানে হরহামেশা এই বাচ্চারা খায়, এবং যদি শুরু হয়ে যায় তাতে অবশ্যই যাতে স্যালাইনটা কন্টিনিউ করে। সামাজিক সচেতনতা এবং বাচ্চাদেরকে ঝুঁকিপূর্ণ খাওয়া, আমরা বলবো এটাকে ঝুঁকিপূর্ণ খাওয়া থেকে দূরে রাখতে হবে। যখন রাস্তাঘাটে কি জানি শরবত, অনেক কিছু পানি খাওয়া, এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। সচেতন হলে অনেকাংশেই আপনার এটা থেকে আমরা আমাদের বাচ্চাদের সেভ করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের ডায়রিয়া হলে কি করণীয়, সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে বিষয়গুলো আমরা আজকে জানলাম, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো এটাকে বলবো হচ্ছে অ্যাডভান্স পবনা মুক্তাসন। যে আমরা পবনা মুক্তাসন যেটা করেছিলাম এটা মডিফাইড এবং নট দ্যাট অ্যাডভান্স, এটাকে আমরা একটা অ্যাডভান্স মুভমেন্টে নিয়ে আসবো। দ্য রিজন ইজ যেখানে থাই মাসল, হিপ মাসলস, পেলভিক মাসল এবং লোয়ার ব্যাক প্রত্যেকটা মাসলগুলোকে আমরা ইনভলভ করাবো এবং যাতে মোর ফাংশনাল হয় এবং মোর ইন কন্ট্রোল হয়ে আসে, চলে আসে, এবং ব্রিদিং এবং মুভমেন্ট একটু বেশি, যে কারণে আপনার হিলিং প্রসেসটা খুব হবে, তাড়াতাড়ি হবে, এবং কন্ট্রাকশন, স্ট্রেচিং এবং মুভমেন্ট সবগুলোর মাধ্যমে এটা মোর ফাংশনাল হবে। এখন দেখাচ্ছি এক্সারসাইজ আমরা কীভাবে করবো। রেডি? কারণ বেসিক্যালি সবসময় আমরা বলি যে এক্সারসাইজটার মাধ্যমে ইটস নট অনলি অ্যাবাউট দ্য পেইন, ইটস নট অনলি অ্যাবাউট দ্য হিলিং অফ দ্য ডিজিজ। যেটা করতে হবে, ইউ হ্যাভ টু বি মোর ফাংশনাল। কারণ যদি আপনি মোর ফাংশনাল না হন, তাহলে বেসিক্যালি আপনার পেইন যদি নাও থাকে এবং আপনি যদি কমপ্লিটলি হিল অবস্থা থাকে, মানে এটা কোনো নেই, এটা কোনো মানে বেনিফিট হবে না। আমাদের যেটা হতে হবে, ইউর বডি মাস্ট বি মোর ফাংশনাল। যদি ফাংশনাল হয় তাহলে আমরা বলবো ইউর ফিট। কারণ এমন শুধু না যে শুধুমাত্র আপনাকে সুস্থ করবো, আমাদের প্রয়োজন হচ্ছে ইউ হ্যাভ টু বি মোর ফিট। রেডি? স্টার্ট। ওকে, পবনা মুক্তা পজিশনে চলে যাবেন। একটা পাকে ধরলেন 2 হাত দিয়ে। ওকে, এখন খেয়াল করবেন মুভমেন্টটা। ওকে, ব্রিথ ইন, লেগ স্ট্রেচড আউট। ওকে, ব্রিথ আউট, গো আপ। যখন যাবে নি স্ট্রেট, পা একদম এইভাবে স্ট্রেচড আউট থাকবে, তাহলে আপনার পুরো থাই মাসল, হ্যামস্ট্রিং মাসল, লোয়ার ব্যাক, পেলভিক মাসল প্রত্যেকটা জিনিসটা অ্যাক্টিভ হবে। ওকে, ব্রিথ ইন, breathe out. Okay. Again, breathe in, breathe out. Breathe in, breathe out. Okay, breathe in, breathe out. Breathe in, breathe out. Okay, change the leg. Okay. আবার দেখুন, breathe in, breathe out. Knee straight. Yes. Breathe in, breathe out. Breathe in, breathe out. Breathe in. Okay, relax. Okay, এটাকে আমরা বলি হচ্ছে মোর অ্যাডভান্স মডিফাইড পবন মুক্তাসন। এটা যে জিনিসটা হচ্ছে আপনার পেলভিক মাসল, লোয়ার ব্যাক, হিপস, থাই মাসল, হ্যামস্ট্রিং মাসল প্রত্যেকটা মাসল ইনভলভমেন্ট হচ্ছে, এবং লোয়ার ব্যাক সবসময় দেখা যায় যে আমরা আপার বডি অথবা টোর্সো মুভমেন্টের মাধ্যমে লোয়ার ব্যাকটাকে আমরা বেন্ড করার চেষ্টা করি, কিন্তু আমরা এখানে চেষ্টা করছি যে আপনার লোয়ার বডিটাকে লোয়ার বডি মুভমেন্টের মাধ্যমে যে কীভাবে
লোয়ার ব্যাকটাকে আমরা একটু বেন্ড করতে পারি সামনে পিছে। এতে জিনিসটা যেটা হচ্ছে আপনার লোয়ার ব্যাকটা মোর ফাংশনাল হচ্ছে। তার মানে কি হচ্ছে, ইটস নট অনলি মানে পেইনটা যে রিলিফ হচ্ছে তা না, এর সাথে যে জিনিসটা হচ্ছে আপনার হিলিং প্রসেসটা কিন্তু খুব মানে ফাস্টার হচ্ছে। এবং এর সাথে যে জিনিসটা হচ্ছে আপনার লোয়ার ব্যাকের ফিটনেস লেভেলটা বাড়ছে। এতে যেটা আমরা বলবো যে ইউল বিকাম মোর ফাংশনাল। কারণ মোর ফাংশনাল হলে যে জিনিসটা হবে, একটা নর্মাল যে একজন সুস্থ লোক যে কাজটা করতে পারে, আমরা করবো কি, আমরা চেষ্টা করবো উইল গো মোর ফার্দার। তার মানে কি আপনি শুধু সুস্থ হবেন না, ইউ হ্যাভ টু বি মোর ফাংশনাল, মানে ইউল বিকাম মোর ফিট। প্রিয় দর্শক, নবজাতক শিশুর কি খাবার খাওয়া উচিত, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। নবজাতক হচ্ছে এই মাত্র জন্মগ্রহণ করা থেকে শুরু করে যে বাচ্চাটা, এই বাচ্চাটা যখন মায়ের পেট থেকে আসে তখন প্রথম যে খাবারটা তার শরীরের জন্য দরকার সেটা হচ্ছে মায়ের শাল দুধ। শাল দুধ বা কলেস্ট্রাম এমনই একটা খাবার যে এই বাচ্চার জীবনের প্রথম এবং সবথেকে মূল্যবান, সবথেকে পুষ্টির খাবারটা। সাধারণত একটা বাচ্চা জন্মগ্রহণের পরে প্রথম 6 ঘন্টা এই শাল দুধটা থাকে এবং একটা বাচ্চা নবজাতক থেকে শুরু করে বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, দ্যাট মিন্স 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে মায়ের। এই সময় বাচ্চা এমনকি পানিরও প্রয়োজন হয় না যদি মা পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে থাকেন। যদি এমন হয় এই সময়টা মায়ের পুষ্টি এবং বাচ্চার ক্ষেত্রে সমান পরিমাণে বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পেতে হয়, তাকে মাকে যে খাবারটা দিতে হয় সেটাকে আমরা বলি ল্যাকটেটিং ডায়েট। সাধারণত প্রেগনেন্সির শেষ সময়টাতে যে খাবারটা মা পেয়েছিলেন তার থেকে আরেকটু বেশি খাবার, 300 ক্যালোরি খাবার মাকে এই প্রসূতিকালীন অর্থাৎ ল্যাকটেটিং ডায়েটটাতে অ্যাড করতে হবে। কিন্তু সেটা হতে হবে হাই ক্যালোরি, হাই প্রোটিন এবং মাকে প্রচুর পরিমাণে ফ্লুইড নিতে হবে। নবজাতকের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে মাকে বাচ্চা যত তাড়াতাড়ি বুকের দুধ দিতে পারবে তত মা এবং বাচ্চার সঙ্গে কিন্তু চমৎকার একটা গুড রিলেশন হয়। এবং বুকের দুধ বাচ্চাকে দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে। সাধারণত বুকের দুধে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের একটা রেশিও থাকে, যাতে কমপ্লিট বাচ্চা 3টাই পেয়ে থাকে। সেই কারণে মাকে একদম সঠিক ওয়েতে ব্রেস্ট ফিডিংটা করাতে হবে। যে একটা বাচ্চা সে খুব ব্যস্ত আছে, ওয়ার্কিং লেডি, তাড়াতাড়ি তাকে ব্রেস্ট ফিডিং করিয়ে চলে গেলাম, তা কিন্তু না। এখানে একটা বিশাল বিষয় হচ্ছে সাধারণত আমাদের দেশে এখন ওয়ার্কিং লেডিরা অনেক বেশি। একটা মা চাকরিও করতে যাচ্ছেন, তার অফিসে যেতে হবে, এদিকে বাচ্চা বুকের দুধ কীভাবে এক্সক্লুসিভ 6 মাস করবে? কারণ গভর্নমেন্ট আমাদের 6 মাস দিয়েছে, অনেক পাবলিক বা কর্পোরেট লেভেলে হয়তো 6 মাস নাই, তখন সে কী করবে? সাধারণত নিয়ম হচ্ছে যে যখন বাচ্চাকে সে ব্রেস্ট ফিড ঘরে বসে করাচ্ছিল, সে ওই সাথে সাথে কিছুটা ব্রেস্ট মিল্ক যদি ধরে রাখতে পারে, এইভাবে যদি ধরে রাখতে রাখতে সে 24 ঘন্টাও কিন্তু ব্রেস্ট মিল্ক ফ্রিজে রেখে খাওয়ানো সম্ভব। ওটা গরমের দরকার হয় না। গরমটা কিভাবে করতে হবে? একটা উষ্ণ পাত্রের ভেতরে গরম পানি রেখে তার ভেতরে যদি কাপে ব্রেস্ট মিল্কটা রেখে অন্য কোনো পাত্রে রেখে তার ভেতরে সামান্য কিছুক্ষণ রেখে দেয়, এটা ওয়ার্ম হয়ে যাবে এবং এটা চেক করে তারপরে বাচ্চাকে ওই বুকের দুধটা দিতে হবে। ফলে কিন্তু 6 মাস পর্যন্ত প্রত্যেকের পক্ষেই সম্ভব এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করানো। এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে বাচ্চারা 6 মাস পর্যন্ত বুকের দুধ খায় সেই বাচ্চাদের বুদ্ধিবৃত্তি, তাদের শারীরিক গঠন, তাদের উচ্চতা সব কিছু চমৎকার হয়। এবং এদের অন্যান্য যে বাচ্চারা যারা মায়ের দুধ 6 মাস পান না, এই বাচ্চাদের তুলনায় অনেক বেশি আইকিউ শার্প হয়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। চোখে কোনো কিছু লাগলে পানির ছাপটা দিন। কোনো অবস্থায় চোখ রগড়াবেন না, এতে নানা জটিলতা দেখা দিতে পারে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, ব্রেন টিউমারের এক্সাক্ট কারণ জানা যায় না, তবে অনেকগুলি
প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি আমরা, যে কিছু কিছু কারণের জন্য এটা হতে পারে। যেমন যদি দেখা যায় যে তার বংশগত একটা ধারা থাকে, কারো কারো বংশতে বাবা মা বা আত্মীয় স্বজন নিকট আত্মীয় যদি ব্রেন টিউমার রোগে ভুগে থাকেন তাহলে তাদের ব্রেন টিউমার সম্ভাবনা অনেক বেশি। বা যদি ঘন ঘন এক্সরে বা রেডিয়েশন যদি নেওয়া হয় তাহলে দেখা যায় কারো কারো ব্রেন টিউমার হয়। আর কোনো কোনো ক্ষেত্রে কতগুলি রোগ আছে যেরকম নিউরোফাইব্রোম্যাটোসিস, শরীরে অনেকগুলি দানা দানা থাকে, এই ধরনের মানুষের কিছু কিছু ব্রেন টিউমার হয়ে থাকে। তো এইগুলি মোটামুটি এই সমস্ত কারণের জন্য ব্রেন টিউমার হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্রেন টিউমারের অধিকাংশ কারণেই জানা যায়নি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।